তাহলে সিম্পল হারমোনিক মোশন কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? না স্যার, বুঝা গেছে। ওকে। এখন দেখো, আমরা সাধারণত ত্বরণকে কিভাবে লিখি? আমরা ত্বরণকে লিখি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স লেখা যাবে। ত্বরণ সরণের সমানুপাতিককে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। একটু আগে আমি দেখেছি ত্বরণ এবং সরণের সমানুপাতিক হচ্ছে এইরকম। যেহেতু ত্বরণকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স লেখা যাবে নাকি যাবে না? এখন যাবে স্যার। আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই, তাহলে এখানে একটা ধ্রুবক দিতে হবে। জি স্যার। ধ্রুবকটার নাম দিলাম মিউ। তাহলে মাইনাস মিউ এক্স লেখা যাবে। জি যাবে। স্যার। এখন জি স্যার। এটাকে এই পাশে নিয়ে আসো। এটাকে এই পাশে যদি নিয়ে আসি স্যার। তাহলে আমরা কি লিখবো? এ। কারো কোনো স্যার। কথা আছে? জি। স্যার, ত্বরণের মান তো ডি স্কোয়ার বি বাই ডিটি স্কোয়ার, ওইখানে ডি হ্যাঁ, স্কোয়ার এক্স লিখলাম না। স্যার, ত্বরণের মান তো ডি ডি স্কোয়ার বি বাই ডিটি স্কোয়ার, এটা হইতো না? এর মান, ত্বরণের মান। হ্যাঁ, এটার মান তো ত্বরণের মান। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এখানে তো স্যার আপনি হ্যাঁ, এক দিচ্ছেন। এই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার লেখিনি, লেখছি নাকি লেখিনি? এখানে তো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার লিখেছি। তোমার কনফিউশনটা কোন জায়গায় আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। কনফিউশন ওই যে ত্বরণ সরণের হ্যাঁ, সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখানে তো স্যার হ্যাঁ, এটা যে ত্বরণের মানটা এটা হইব না ডি স্কোয়ার বি বাই ডিটি স্কোয়ার। এই তো ত্বরণকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, সেজন্য প্রথমে এ দিলাম, পরের লাইনে ত্বরণকে আমি কি দিয়ে লিখেছি দেখো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার দিয়ে লিখিনি? না অন্য কোথাও সমস্যা সেটা আমি আমাকে বলো। আমার আমার মেন সমস্যা হচ্ছে স্যার, মানে এখানে এক্স হইব না বি হইব ওইটা, এইটা। ব্যাগ হইব। এক্স এর জায়গায় বি হইব না, এটা না না স্যার। না। ডি ডি স্কোয়ার এক্স যেটা। আচ্ছা আমি তোমাকে বলি, যেমন ধরো ত্বরণ হচ্ছে এ, সেটাকে আমরা জি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি, তার মানে ডিভি ডিটি বলি। ওকে। আবার বেগ কাকে জি। বলে? বেগ কাকে বলে? ডিএক্স ডিটি কে আমরা বেগ বলি। ওকে। তাহলে এখন জি। দেখো, জি। ডি ডিটি অফ এই বি এর বদলে আমি দিলাম ডিএক্স ডিটি, দিতে পারি নাকি পারি না? এই যে বি এর বদলে আমি ডিএক্স ডিটি লিখতে পারি কিনা দেখো, এই যে বি সমান তো ডিএক্স ডিটি, এটা তো জানা আছে নাকি? জি। জি। তো এটা যদি আমি এখানে বসাই তাহলে ডি ডিটি আর এই বি এর বদলে ডিএক্স ডিটি লিখতে পারি কিনা? পারি। জি স্যার, বুঝছি বুঝছি, এটা বুঝছি। এখন ডিএক্স ডিটি এক্স কে এখানে একবার করাইছে, আরেকবার যদি করি তাহলে কয়বার করা হবে? দুইবার। তাহলে ডিটি কে লেখা যাবে নাকি যাবে না? আচ্ছা বুঝছি স্যার, মানে আমি মেইন প্রবলেমটা আসলে উপরে ত্বরণ ত্বরণ বাংলা লেখা যেটা দিয়েছেন এটা ডিটি ডি স্কোয়ার বি বাই ডিটি স্কোয়ার আসলো তো, এই কারণে বলছিলাম আর কি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন এই সমীকরণটা খেয়াল করো। এই সমীকরণটায় টি স্কোয়ার এক্স টি স্কোয়ার প্লাস ইউ এক্স ইকুয়াল জিরো লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি। লেখা যাবে কি? ডি যাবে স্কোয়ার স্যার। যাবে। এটা থেকে নিয়ে আসছি আমরা, এটা হচ্ছে এই শর্তটা থেকে নিয়ে আসছি নাকি? এই শর্তটি জি। থেকে আমরা এটা নিয়ে আসছি। বুঝলে? এই শর্তটা কখন হয়? যখন সিম্পল হারমোনিক মোশন হয়, মানে সরল দোলন গতি হলে এই সিচুয়েশনটা থাকে, এই শর্তটা থাকে, সরল দোলন গতি হলে এই শর্তটা থাকে, এবং এই শর্ত থেকে আমরা এটা নিয়ে আসছি। তার মানে আমরা এটা কি বলতে পারি? এটাকে বলতে পারি সরল দোলন গতির, এটাকে বলতে পারি সরল দোলন গতির কি অন্তরক সমীকরণ। বুঝেছি। এটাকে আমরা কি বলতে পারি? সরল দোলন গতির
অন্তরক সমীকরণ বলা যাবে নাকি যাবে না? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে তোমাকে যখন বলবে যে, তোমাকে বলবে যে সিম্পল হারমোনিক মোশন এর সমীকরণ কি, সমীকরণ কি, তোমাকে যদি এরকম সমীকরণ লিখো, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তুমি কি দিবা? তুমি দিবা ডি স্কোয়ার এক্স টি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল 0। বোঝা গেছে? তুমি এটা অ্যাপ্লাই করতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো, তোমাকে অনেক সময় বলবে যে সিম্পল হারমোনিক মোশনের জ্যামিতিক ব্যাখ্যাটা দাও। জ্যামিতিক ব্যাখ্যা তোমাদের বইটা সাথে রাখবা। বই তো, কিসের বই কিনছো, সায়েন্স ভিউ নাকি তিতাসের, কোনটা কিনেছো? তিতাস। না, তিতাসের মেকানিক্স তো ভালো না, না জিজ্ঞেস করে কিনলা কেন? তিতাসের মেকানিক্স ভালো না, মেকানিক্স কিনতে হবে সায়েন্স ভিউ। বইগুলো আচ্ছা যখন স্যার, কোনো ক্লাসে উঠবা, নতুন ক্লাসে উঠবা, বই কেনার আগে অবশ্যই স্যারের সাজেশন নিবা, কারণ তিতাসের মেকানিক্সটা ভালো না। মেকানিক্স ভালো হচ্ছে সায়েন্স ভিউ। বুঝেছো? কারা কারা সায়েন্স ভিউ বই কিনেছো মেকানিক্সে? কেউ কিনো নাই? কিনছে স্যার, ওই যে গতবারে যারা আছে আর কি তারা, প্লাস আগের বার যারা আছে তারাও, মানে না আগের না, ব্যাচ গুলো অসুবিধা আর নাই, কি তারা জোগাড় সবাই। করা আছে কিনা বা কিনা আছে কিনা, তোমাকে সায়েন্স ভিউর বইটা হ্যাঁ। পড়তে হবে মেকানিক্স এর ক্ষেত্রে। মেকানিক্সের সায়েন্স ভিউ হচ্ছে দ্য বেস্ট। বুঝছো? তো বুঝতে তিতাস বুঝতে থাকলে ওইটা বদলিয়ে সায়েন্স ভিউ মনে করো জোগাড় করার ব্যবস্থা করবার। ঠিক আছে? সায়েন্স ভিউ বইটা আচ্ছা। অনেক অনেক আচ্ছা ভালো স্যার। মেকানিক্স আচ্ছা এর স্যার। ক্ষেত্রে। ওকে, জি আচ্ছা স্যার। ওকে স্যার। স্যার। তাহলে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে সেটা আমরা বুঝলাম। ওকে, এখন তোমাকে অনেক সময় সিম্পল হারমোনিক মোশনের ব্যাখ্যাটা চাইবে। দেখো ব্যাখ্যাটা কিভাবে হবে। আমরা কি বলছিলাম, সিম্পল হারমোনিক মোশন, আমরা একটা বস্তু কণা, ধরো ওকে কেন্দ্র করে একটা বস্তু কণা এরকম ঘুরতেছে, ওকে, ওকে কেন্দ্র করে একটা একটা বস্তু কণা ঘুরতেছে। ওকে, তাহলে এই বস্তু যে ঘুরতেছে সেটা সিম্পল হারমোনিক মোশনের শর্ত মানে নাকি মানে না? কারণ সিম্পল হারমোনিক মোশনের শর্ত কি? সে একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। সিম্পল হারমোনিক মোশনের শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর সে কি করে অতিক্রম করে। এখন দেখো, এখানে ধরো একটা বিন্দু পি যদি থাকে, সে পি যখন চক্কর দিবে একটা নির্দিষ্ট সময় পর পর এই পি কে অতিক্রম করবে। আবার যখন চক্কর দিবে তখন নির্দিষ্ট সময় পর পর এই পি কে সে কি করবে, অতিক্রম করতে থাকবে। আমার কথা বোঝা গেছে? তাহলে সিম্পল হারমোনিক বৃত্তাকার পথে চলমান একটি বস্তু কণা অবশ্যই সিম্পল হারমোনিক মোশনের শর্ত মেনে চলে। ওকে, এখন সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন তার বেগ হচ্ছে সমকৌণিক বেগ। তার বেগ হবে সমকৌণিক বেগ। ধরো তার সমকৌণিক বেগ হচ্ছে ওমেগা। সমকৌণিক বেগ হচ্ছে ওমেগা। ধরি সে টি সময়ে, টি সময়ে সে এ বিন্দু হতে, বিন্দু হতে পি বিন্দুতে পড়ছে, পি বিন্দুতে পড়ছে, এ বিন্দু, এ এ বিন্দু হতে সে পি বিন্দুতে পড়ছে। তাহলে সে এ বিন্দুতে ছিল, সে এখন গেছে পি বিন্দু। তাহলে আদি রেখার সাথে সে একটা কোণ তৈরি করে, থিটা। আদি রেখার সাথে সে কি তৈরি করে, একটা কোণ তৈরি করে। এখন যদি বৃত্তের ব্যাসার্ধ এ হয়, ও এ সমান এ হবে, ওপি সমান ও এ হবে, হবে নাকি হবে না? জি জি স্যার। স্যার। হবে, হবে। ওকে, এখন দেখো তার কৌণিক বেগ কত, তার কৌণিক বেগ কত, কৌণিক বেগ, কৌণিক বেগের আমরা নাম দিয়েছি ওমেগা। কৌণিক বেগের নাম ওমেগা। দিয়েছি ওমেগা। এখন কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়। কৌণিক বেগ সময়। মানে হচ্ছে কৌণিক সরণ বাই সময়। এখন সে কৌণিক সরণ কতটুকু গেছে, থিটা, সময় কতটুকু লেগেছে, টি। লেখা টি। যায় নাকি যায় না? তাহলে এখান থেকে জি। আমরা
বলতে পারি থিটা ইকুয়াল ওমেগা টি, বলা যায় নাকি যায় না? হ্যাঁ স্যার। জি থিটা ইকুয়াল ওমেগা টি, এটা রেখে দাও। এখন মনে করো পি বিন্দু থেকে তুমি ও এর রেখার উপর একটা লম্ব টানো, পি বিন্দু থেকে ও এর রেখার উপর লম্ব টানো, ঠিক আছে? পি বিন্দু থেকে ও এর রেখার উপর ধরো পি এন লম্ব টানছো, যেখানে ও এন সমান এক্স। তুমি কি করলা? পি এন ইজ পারপেন্ডিকুলার টু ও এ দিলাম, যেখানে ও এন সমান কত? এক্স। তাহলে এখন খেয়াল করো ও এন সমান কত? এক্স। এদিকে আয়। ও এন সমান এক্স। এখন দেখো ত্রিভুজ ও পি এন একটা সমকোণী ত্রিভুজ হলো নাকি হলো না? ওকে জি স্যার। ওকে, সমকোণী ত্রিভুজে এখন মনে করো তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা সমান কত? সমগ্র সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই ত্রিভুজ। আচ্ছা, সাইন থিটা অ্যাপ্লাই না করে আমরা যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা cos থিটা কল ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি আই বস, ভূমি আই বস স্যার, এক্স। ত্রিভুজ যদি নিচেরটা ধরা হয় তাহলে এক্স, এক্স অতিভুজ কত? আর অতিভুজ কে। এ। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা লেখা যাবে। এক্স ইকুয়াল টু, জি স্যার। জি স্যার জি স্যার। এক্স ইকুয়াল টু এ কস থিটা মানে ওমেগা টি, বলা যাবে নাকি যাবে না? জি যাবে স্যার। স্যার। থিটা মানে ওমেগা টি বের করে রেখেছি এখানে, বলা যাবে নাকি যাবে না? এখন এটাকে যাবে জি তুমি স্যার। জি স্যার। ডিফারেন্সিয়েট, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত? ডিএক্স ডিএক্স ডিটি বাই ডিটি। মাইনাস এ এ মাইনাস সাইন সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি লেখা যাবে? যাবে নাকি জি যাবে না? তুমি আবার জি স্যার। ডিফারেন্সিয়েট করো, আবার ডিফারেন্সিয়েট করো। টি স্কয়ার এক্স টি স্কয়ার কত হবে? মাইনাস এ মাইনাস এ কস ওমেগা ওমেগা টি, স্কয়ার প্লাস ওমেগা ওমেগা টি স্কয়ার ওমেগা টি। লেখা যাবে নাকি যাবে না? জি যাবে। জি স্যার। ওকে, এখন খেয়াল করো এক্স ইকুয়াল টু কত? এ কস ওমেগা, একস এ কস ওমেগা ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি না? টি। তাইলে জি এ স্যার। আর কস ওমেগা টি এর বদলে আমি এক্স ব্যবহার করতে পারি নাকি পারি না? জি পারি। তো এটাকে একটু সাজাও, জি স্যার। সাজাইলে কি আসবে? টি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স। জিরো লেখা যাবে নাকি যাবে না? যাবে কি যাবে না? এটা যাবে। জি জি স্যার। এখন খেয়াল করো এটার সাথে এটার মিল আছে কি? এটার সাথে এটার সাথে এটার মিল আছে কিনা? শুধু ধ্রুবকটা এখানে মিউ হয়েছে আর এখানে ওমেগা হয়েছে, আর কোনো পরিবর্তন আছে? জি জি না। 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 তাহলে একটা বস্তু কণা বৃত্তাকার পথে পথে যদি করে, তাহলে তাকেও বলা হবে সিম্পল হারমোনিক মোশন। আর যদি একটা বস্তু কণা সরলরেখা বরাবর গেল, আবার যদি ওই বিন্দু বরাবর যদি ফিরে আসে, তখন সেটাকে বলা হবে সিম্পল হারমোনিক মোশন। বোঝা গেছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ কিভাবে আসবে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার জি স্যার। কিনা দেখো। ওকে। জি স্যার। আচ্ছা। ওকে, তাহলে এখন দেখো সিম্পল হারমোনিক মোশনের, আচ্ছা আমরা নিচের দিকে আরো কিছু আলোচনা করবো পুরো সামনের দিকে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ দরকার আমাদের। ওকে, এই ব্ল্যাঙ্ক পেজ আসছে, এটা কে লেখছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখো আমরা সিম্পল হারমোনিক মোশন কিভাবে আসে সেটা বুঝলাম। ওকে, এখন একটু ডিফারেন্সিয়েশন পারি কিনা দেখি। যেমন ধরো তোমার কাছে ডি এক্স অফ টি স্কোয়ার যদি দেয়া থাকে, তাহলে তুমি কি লিখবা? তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি লিখবা বলো তো? স্যার এটা তো জিরো হবে। নো নো, টি ভেরিয়েবল এক্স এর উপর নির্ভরশীল। এখানে আমরা তো সাধারণত করি কি,
এখানে যে থাকবে, এখানে সে থাকলে আমরা ডিফারেন্সিয়েট করি নাকি। মনে করো এখানে এক্স আছে, কিন্তু এখানে যে পি আছে, ধরো সে এক্স এর উপর নির্ভরশীল, তাহলে আমরা কি করবো? তখন দিব ডিটি ডিএক্স। বুঝছো? মানে জিরো ধরা জি যাবে জি না, কারণ এটা জিরো হবে কি হবে না সেটা কি আসলে এক্স এর উপর নির্ভর নাকি নির্ভর না, সেটা যেমন ধর বুঝাই দিতে হবে। ওকে, ধরো আমি মনে করো তোমাকে দিলাম ডি ডিটি অফ এক্স স্কোয়ার, তাহলে তুমি কি করবে? আমি বললাম যে একটা বস্তু কণা সে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্বটা সময়ের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল না? জি স্যার। নির্ভরশীল। নির্ভরশীল। তাহলে সেক্ষেত্রে পি দিয়ে এক্স কে ডিফারেন্সিয়েট করা যাবে, যেহেতু যদিও এখানে ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে এখানে নিচে যে থাকবে সে থাকার কথা না থাকলেও, এখানে যে থাকবে সে যদি নিচের যে চলক আছে তা নির্ভরশীল হয়, তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো আমাকে? তো তখন তুমি এই এক্স স্কোয়ার কে মনে করবা টি স্কোয়ার। টি স্কোয়ার করলে কত হবে? 2t সূত্র অ্যাপ্লাই করবো, তার মানে টু স্যার এক্স। 2x এরপর কত? টি এক্স। dx বাই dt। ডিটি। বোঝা গেছে? জি বুঝছো? স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এখন মনে করো, ধরো তোমার কাছে এরকম থাকলো ডি ডিটি অফ ডিএক্স ডিটি হোল স্কয়ার, তাহলে কি করবা? স্যার প্রথমে 2 dx/dt বাই ডি স্কয়ার, সরি, ডট ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। আমরা প্রথমে দিব এটা 2 dx dt, এটা মানে পাওয়ারের ডট কথা। ডি স্কয়ার এক্স তারপরে দিব ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। বাই ডিটি স্কয়ার। বুঝছি না বুঝছি নাই? জি স্যার। জি স্যার। এটা বুঝছি কিনা দেখো। এটা বুঝছি। জি ওকে, জি এখন মনে করো তোমার কাছে এটা থাকবে ডিএক্স ডিটি ইন্টু টি স্কয়ার এক্স ডিটি স্কয়ার থাকবে। ওকে, তাহলে এটা থাকলে আমি, যেহেতু এটা থেকে এটা লেখা যায়, তোমার কাছে যদি কখনো এই সিচুয়েশন আসে, তাহলে এখান থেকে এটা লেখা যাবে কি যাবে না? জি স্যার। যাবে। তাহলে আমি যদি কোথাও যদি এরকম একটা সিচুয়েশন পাইলাম আমার সলভ করার ক্ষেত্রে, একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে এটা পাইলাম, সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি কিনা তোমরা আমাকে বলো। এটা লিখতে পারি কিনা আমাকে বলো। স্যার এটা তো উল্টা হয়ে যায়, ইন্টিগ্রেশনের ভিতরে জায়গা না স্যার। না না, ইন্টিগ্রেশন না, জাস্ট তোমার ছিল ধরো 2 + 3 = 5। ওকে, তাহলে আমরা 5 = 2 × 3 বলতে পারি কিনা, কথাটা হচ্ছে এটাই। জি জি স্যার। বোঝা গেছে না যায়নি? জি স্যার। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এখন এরপরে আমরা কিন্তু সলভিং এ চলে যাব, ঠিক আছে? এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো আমার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা প্রবলেম সলভিং এ চলে যাব। দেখো প্রথম প্রশ্ন, প্রবলেম 1। ভুলে গেছি। প্রবলেম 1, কোন রেখার উপস্থিত নির্দিষ্ট বিন্দু হতে বিকর্ষণ বলের অধীনে একটি কণা চলমান, বল নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সমানুপাতিক হারে পরিবর্তনশীল, কণার গতি সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু হতে, ধরো এই হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এখানে একটা বস্তু আছে, মনে করো বস্তুটা মনে করো পি, এখানে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ও, ঠিক আছে? এখন এটা নির্দিষ্ট বিন্দু মনে করো এ ধরো, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই মূল বিন্দুর বিকর্ষণ বলে, বিকর্ষণ বলে হলে কি হবে? দূরের দিকে সরে যাবে। বিকর্ষণ বিন্দু হলে কি হবে? বিকর্ষণ বিন্দু হলে সে ওই বিন্দু থেকে দূরে চলে যাবে, তার মানে বিকর্ষণ বলের প্রভাবে সে এরকম
দূরে চলে দিকে দূরে দূরে যাচ্ছে, এ বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। মনে করো টি সময়ে সে পি বিন্দু থেকে যাচ্ছে। ওকে, তাহলে এই যে এ বিন্দু থেকে সে সরে যাচ্ছিল পি বিন্দুতে, টি সময় পি বিন্দুতে এক্স দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে গিয়ে পৌঁছে। ঠিক আছে, এটা মূল বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে কত, এক্স। তাহলে এখানে যখন পৌঁছবে তখন তার গতির সমীকরণ কিরকম হবে, তার সমীকরণটা কিরকম হবে সেটা আলোচনা করতে বলছি। প্রশ্নটা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? প্রশ্নটা বুঝেছো না আবার বলা লাগবে? না স্যার একটু স্যার আরেকবার একটু রিপিট একটা করেন বস্তু, স্যার। আমি বলি একটা বস্তু ধরো এ বিন্দুতে আছে, সে সব সময় একটা মূল বিন্দু থেকে একটা দূরত্ব, ধরো ধরো একটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট বিন্দু, মনে করো মূল বিন্দু ও থেকে এ দূরত্বে এ বিন্দুতে একটা বস্তু আছে। ঠিক আছে, এখন সে মূল বিন্দুর বিকর্ষণের কারণে, বিকর্ষণ হলে তো দূরে চলে যাবে নাকি, এ বিন্দু থেকে সে দূরে চলে যাচ্ছে। এখন দূরে যেহেতু যাচ্ছে টি সময় পরে সে পি বিন্দুতে চলে গেছে, যেখানে মূল বিন্দু থেকে পি এর দূরত্ব হচ্ছে কত, এক্স। তাহলে এই জায়গায় যখন পি বসবে তখন তার গতির সমীকরণ কি হবে সেটা আলোচনা করতে বলছি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এই কথাটা ক্লিয়ার কিনা দেখো। ঠিক জি আছে, স্যার। ওকে। তাহলে আমরা লিখবো এইভাবে, দেখো, মনে করি মনে করি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, কোনটি পি বিন্দুতে অবস্থান করে, ঠিক আছে, যেখানে অপি সমান হচ্ছে এক্স। তাহলে পি বিন্দুতে ত্বরণ হবে কত, মিউ এক্স। কেন মিউ এক্স বলা হচ্ছে, এই যে দেখো, ত্বরণের মান দূরত্বের সমানুপাতিক। ওকে, ত্বরণ না দিয়ে এখানে কি দিচ্ছে দেখো, এখানে খেয়াল করো তারা কি লেখছে, দেখো, বলছে যে বল বল নির্দিষ্ট বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। এখন দেখো, বল মানে কি, বল মানে হচ্ছে ভর গুণ ত্বরণ, জানা আছে, এফ ইকুয়াল স্যার। টু এম এ, জানা আছে। তাহলে স্যার জি স্যার। বল ত্বরণের সমানুপাতিক বলতে পারি, বলা যাবে নাকি যাবে না? এখন দেখো, বল দূরত্বের সমানুপাতিক, আমাকে প্রশ্নে বলছে যে বল হচ্ছে দূরত্বের সমানুপাতিক, তাহলে ত্বরণ দূরত্বের সমানুপাতিক বলতে পারি কিনা? কারণ বল আর ত্বরণ তো সমানুপাতিক। বল যেহেতু দূরত্বের সমানুপাতিক, ত্বরণও দূরত্বের সমানুপাতিক হবে নাকি হবে না? এতটুকু জি স্যার। পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখন যদি তুমি সমানুপাতিক উঠাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে নাকি হবে না? সমানুপাতিক উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা দিলাম মিউ, বুঝছো? তাহলে ত্বরণ স্যার কত হলো, মিউ এক্স হলো। সেজন্য আমরা লিখছি পি বিন্দুতে ত্বরণ হচ্ছে মিউ এক্স। এতটুক স্যার পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এতটুক পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে বলো। স্যার জি স্যার। ক্লিয়ার, ওকে। এখন আমরা ত্বরণকে কি জানি, আমরা ত্বরণকে জানি ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার, জানি নাকি জানি না? জি স্যার। জানি। তাহলে আমি তো বলছি যে ত্বরণ হচ্ছে মিউ এক্স, তাহলে আমরা বলতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান মিউ এক্স লিখলে কার কোনো আপত্তি আছে? জি কারো না। কোনো আপত্তি আছে কিনা? নাই। তাহলে আমরা বস্তুর গতি সমীকরণ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান মিউ এক্স লিখলাম। এতটুকু বুঝছো কিনা দেখ, বুঝেছো এতটুকু? স্যার সমানুপাতিক ধ্রুবকটা যদি মিউ না ধরে অ্যানাদার কোনো অক্ষর ধরি, যেমন অন্য কে, কিছু ধরতে পারবো, অন্য প্রবলেম। কিছু ধরতে পারবো, না কোনো সমস্যা নাই, অন্য কিছু ধরতে পারবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তবে দেখ। তবে তখন কি গতির সমীকরণ কে এক্স এ দেওয়া লাগবে না মিউ এক্স? গতির, তুমি তো আগেই বলছো যে কারণ তোমার সময়টি সময়ে স্মরণ হচ্ছে এক্স, গতির সমীকরণে তোমার এক্স দ্বারা আলোচনা করা হবে, তুমি যদি অন্য চলক ব্যবহার করো
ওয়াই ব্যবহার করো তাহলে ওয়াই দিয়ে আলোচনা করবা, তুমি যদি জেড দাও তাহলে জেড দিয়ে আলোচনা করবো, সেটা বিষয়। তো আমরা সাধারণত এত, মনে করো এক্স হচ্ছে আমাদের কমন, টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে, এটা বারবার বলতে থাকি, সেজন্য আমরা এক্স দিয়ে আলোচনা করি। ঠিক আছে, তুমি এখানে যা ইউজ করবা, যে যে চলকটা ইউজ করবা সেটা দিয়ে আলোচনা করছি। আমার কথা বোঝা গেছে? আমি এটা বলি নাই, আমি বলছি যে স্যার ওই যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা এখানে মিউ ধরি নাই, যদি আমরা মিউর হ্যাঁ, হ্যাঁ, বদলে যদি কে ধরি, যদি গতির অন্তরক সমীকরণে কি কে এক্স হইব না এ মিউ ধরতে তো মিউ কে এ তো এখানে ধরতে হইব? দূরত্ব একটা ধরে দিচ্ছে না, এ জি তো জি। এখানে একটা দূরত্ব এ ধরে দিচ্ছে, তাহলে এইটাতে চেঞ্জ করা হবে। তুমি একটু চেঞ্জ করতে গেলে বইয়ের সাথে যখন মিল থাকবে না তখন কিন্তু ইকুয়েশন গুলো কনফিউজ হয়ে যাবা, তুমি বইয়ের সাথে মিল রেখে রেখে ধরবা। আমার কথা বুঝেছো? আমার জি কথা স্যার। বুঝেছো তুমি? ওকে। জি স্যার। তাহলে এখন এখন আমরা এই সমীকরণটাকে টু ডিএক্স ডিটি দ্বারা দিব, টু ডিএক্স ডিটি দ্বারা গুণ দিব। তাহলে বাম দিকে হবে টু ডিএক্স ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান টু মিউ এক্স ডিএক্স ডিটি। এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো, 2 নম্বর লাইন। কি দিয়ে গুণ দিছি? টু ডিএক্স ডিটি দ্বারা গুণ দিয়েছি। এটা বোঝা গেছে কিনা দেখো, এটা বুঝেছো? স্যার। জি স্যার। ওকে। এখন খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম যখন এই রকম থাকবে, সিচুয়েশনটা যখন এরকম হবে তখন তাকে আমরা কি লিখি? আমি একটু আগে তোমাদের দেখিয়েছি টু ডিএক্স ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান আমরা লিখি কত? ডি ডিটি অফ বিডিটি। ডিএক্স ডিটি হোল স্কোয়ার বলছিলাম। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে নিচের বাম দিকের লাইনটা কি ক্লিয়ার? জি জি ওকে। ঠিক একই রকম এই লাইনটাকে আমরা টু মিউ ডিএক্স এক্স স্কোয়ার লিখতে পারি কিনা? পারি নাকি বলে দেওয়া স্যার। লাগবে? হ্যাঁ, জি স্যার। লেখা যায় নাকি? এখন দেখো আমার অপারেটর কি, আমার অপারেটর হচ্ছে ডি, দুইজনের সামনে আছে নাকি? এখানেও আছে, জি স্যার। এখানেও আছে, তাদের উঠাইতে হবে। উঠানো মানে কাটা দেয়া নয়, উঠানো মানে এই যে ডিফারেন্সিয়াল অপারেটর মানে সমাকলন করা, সেজন্য আমি লিখলাম সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে কি হবে? এই অপারেটর উঠে যাবে, তখন থাকবে ডিএক্স ডিটি হোল স্কয়ার। এখানে অপারেটর উঠে যাবে, থাকবে কত? মিউ এক্স স্কয়ার। আর সাথে একটা ইন্টিগ্রেশন করার পর একটা ধ্রুবক দিতে হয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। জি। ওকে। এখন তোমার কাজ হচ্ছে এই যে ধ্রুবক যেটা আছে সেটার মান বের করা। ওকে, আমাদের ধ্রুবক কি আছে? আমাদের ধ্রুবক হচ্ছে সি 1, তার মান। তো এই সি 1 এর মান বের করার জন্য আমরা গতির আলোচনার আদি অবস্থায় যাব। আমি আদি অবস্থায় আমি কোথায় ছিলাম গত? আদি অবস্থায় আমি এ বিন্দুতে ছিলাম। এ বিন্দু হতেই তো আমি যাত্রা শুরু করছি নাকি? আমি যাত্রা শুরু করেছি এ বিন্দু থেকে। ওকে, এ বিন্দুতে যখন আমি ছিলাম তখন আমার বেগ কত ছিল? 0। আদি অবস্থায় আমি যাত্রা যখন শুরু করিনি তখন আমার সময় কই ছিল? 0। এবং দূরত্ব কি ছিল? দূরত্ব হচ্ছে মূল বিন্দু থেকে কত দূরত্বে? এ দূরত্বে। তাহলে এটা কত? তাহলে আমরা দিতে পারি আদি সূত্র অনুসারে টি সমান 0, এক্স ইকুয়াল টু এ, ডিএক্স ডিটি সমান 0। এই তোমরা আবার জয়েন করবা, সময় কিন্তু শেষ, আবার জয়েন করবা। আমার কথা বুঝেছো? জি স্যার। ওকে স্যার। মিটিং কেটে গেলে আবার জয়েন করবো। ওকে। আচ্ছা। এখন দেখো এই মানগুলো আমি এখানে যদি বসাই, 1 নং এ বসাই, তাহলে বেগের বদলে আমি 0 বসাবো, এক্স এর বদলে এ বসাবো, আর সি 1 থাকবে। তাহলে সি 1 এর মান কত আসলো? সি 1 এর মান আসলো মাইনাস মিউ এস স্কোয়ার। এতটুকু বোঝা গেছে কিনা দেখো? বুঝেছি? জি স্যার। এই লাইনগুলো বুঝেছি কিনা? ক্লিক করে যাবো দেখতো। তাহলে এখন দেখো,
আমি C1 এর মান পেয়েছি। C1 এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই তাহলে আমার কি আসবে? আমার আসবে ডিএক্স ডিটি হোল স্কোয়ার সমান মিউ এক্স স্কোয়ার মাইনাস মিউ এক্স। আসবে নাকি আসবে না? তাহলে আমি এখানে, হ্যাঁ, আমি এখানে ডিএক্স ডিটি হোল স্কোয়ার সমান মিউ কে বাইরে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি কিনা? পারি। তারপরে ডিএক্স ডিটি সমান প্লাস মাইনাস মিউ এক্স স্কোয়ার স্কোয়ারের রুট আর মিউর উপরে রুট দিতে পারি নাকি পারি না? পারে স্যার। পারি। স্যার। এতটুকু কি বুঝেছো তোমরা? জি স্যার। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমরা যখন গতির সমীকরণ আলোচনা করি, এই যে গতির সমীকরণ আলোচনা করি, এখানে চিহ্নটা প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস ছিল। এখানে গতির সমীকরণের চিহ্ন কি ছিল? পজিটিভ ছিল নাকি? তো ঠিক একই রকম এখানে প্লাস মাইনাস থাকলে গতির সমীকরণের যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে পড়বে। যেহেতু এখানে গতির সমীকরণের চিহ্নটা প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন নিতে হবে। তাহলে প্লাসটা যদি আমি নেই, তাহলে আমার সমীকরণটা আসবে এইভাবে, ডিএক্স ডিটি সমান স্কয়ার রুট অফ মিউ এক্স স্কয়ার স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা মান বের করার জন্য ভেরিয়েবল সেপারেট করবো। তাহলে কত? ডিএক্স এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর বর্গমূল, তারপরে রুট মিউ ডিটি বলা যায়। জি স্যার। এখন আমি ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার স্কয়ার সমান রুট মিউ ডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে, এই যে রাশি যেটা আছে, এটার ইন্টিগ্রেশন হচ্ছে cos হাইপারবোলিক ফাংশন, cos হাইপারবোলিক ফাংশন ইনভার্স ফাংশন এক্স বাই। এটাকে cos হাইপারবোলিক ইনভার্স ফাংশন বলা হয়। cos h থাকলে হাইপারবোলিক, cos h থাকলে হাইপারবোলিক, cos h ইনভার্স থাকলে হাইপারবোলিক ইনভার্স। আমার কথা বোঝা গেছে? তাহলে cos হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস রুট মিউ টি প্লাস সি লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। এখানে এসে আবার সি এর মান বের করা লাগবে। সি বের করার জন্য আবার আগের অবস্থায় যেতে হবে, আদি অবস্থায়। তাহলে আমরা দিব এইভাবে, যখন সময় শূন্য, সময় শূন্য মানে সে এ বিন্দুতে থাকে, তখন তার দূরত্ব হচ্ছে এ, এ দূরত্বে। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, তাহলে কত হবে? কস হাইপারবোলিক ইনভার্স এ বাই এ রুট মিউ সি। এটা সি টু দাও, সি টু। তাহলে সি2 এর মান হচ্ছে 0। তাহলে সি2 এর মান যদি এখানে বসাও তাহলে কি থাকবে? আমার থাকবে cos হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ সমান রুট পি। সি এর মান 0। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স বাই এ ইকুয়াল টু cos হাইপারবোলিক ওই পাশে চলে, ইনভার্স ফাংশন ওই পাশে গেলে হাইপারবোলিক হবে মিউ টি। তার মানে কত হবে? এক্স ইকুয়াল টু এ cos হাইপারবোলিক মিউ টি। এটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ। ঠিক আছে? এই যে এই জায়গাটায় আসছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি জি স্যার। স্যার। জি স্যার। এখন একটা জিনিস মনে থাকে যেন, হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনের সূত্র।
তোমার কাছে কত আছে? তোমার কাছে আছে হচ্ছে এক্স কস, এক্স এ কস হাইপারবোলিক রুট মিউ টি আছে। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার রুট মিউ টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস রুট মিউ টি বাই রুট মিউ রুট মিউ টি বাই টু। তাহলে এটাকে একটু সাজাও, সাজিয়ে রাখলে কি লিখবা? এক্স ইকুয়াল টু এ বাই টু ই টু দি পাওয়ার রুট মিউ টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস রুট মিউ টি। বুঝা গেছে? তোমাকে এক্স এর মান বের করতে হবে ফাইনালি। ওকে, এখন খেয়াল করো এখানে কি লেখা আছে। দেখো, সমীকরণ 4, 5 টি সময়ে অবিন্দু থেকে কণাটির দূরত্ব নির্দেশ করে, এক্স মানে দূরত্ব। তাহলে টি সময়ে দূরত্ব নির্দেশ করাটা হচ্ছে সমীকরণ 5 দিয়ে বোঝায়, সমীকরণ 4 দিয়ে বোঝায়। ওকে, সমীকরণ 2, সমীকরণ 2 খেয়াল করো, সমীকরণ 2 কোথায়? এই যে দেখো সমীকরণ 2, সমীকরণ 2 এ এটা কি? ডিএক্স ডিটি দ্বারা কি বোঝায়? ডিএক্স ডিটি দ্বারা বেগ বোঝায়। তাহলে এটা টি সময়ে বস্তু কণার বেগ নির্দেশ করে। সমীকরণ 2 টি সময়ে বস্তু কণার কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, এই কথা বলছি। ওকে, সমীকরণ 5 হতে স্পষ্টতে, যেহেতু এটা সূচকীয় ফাংশন আছে, সূচকীয় ফাংশনের মান বাড়ে নাকি কমে? টি যদি বৃদ্ধি পায় তাহলে এক্স বৃদ্ধি পাবে, আর এক্স যদি বৃদ্ধি পায় তাহলে বেগও বৃদ্ধি পাবে। তাহলে এটি ও এ বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে চলতে থাকবে। আমার কথা বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ক্লিয়ার নাকি Yes, sir. ক্লিয়ার না? Yes, sir. এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? ক্লিয়ার? Yes, sir. জি স্যার। এই হচ্ছে আমাদের একটা প্রবলেম সলভ করলাম আমরা। এটা এটা হচ্ছে যারা তিতাসের বই পড়তেছো তারা এটা পাবা উপপাদ্য 3-এ। Yes, sir. সরি, তিতাস না, যারা সায়েন্স বই পড়তেছো, মাই মিস্টেক, যারা সায়েন্স বই পড়তেছো এটা উপপাদ্য 3-এ পাবো। আচ্ছা, তোমরা কবের পরীক্ষার্থী? 2024? আমরা 23, স্যার, 23। এসে স্যার। 23-এর পরীক্ষার্থী না? ওকে, তাহলে তোমাদের জন্য কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট আছে। আমরা 24, স্যার, 24। আমরা 24? 24-এ পরীক্ষা জি আমরা স্যার। 24 কত পারছি? 24-এর পরীক্ষার্থী না? ও, তাহলে একটু প্রশ্ন জি দেখা লাগবে। এটা এটা ধরো 22-এ আসছে, 21-এ আসছে, 18-তে আসছে, 15-তে আসছে, 8-এ আসছে, 19-এ আসছে। এই প্রশ্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি 23-এ না এসে থাকে,